হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। এদিকে বেঁচে থাকলে ভবিষ্যতে তাদের গলায়ও গামছা পরাবো বললেন নূর। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, ভোটারদের জন্য জরুরি ঘোষণা, ঠিকানা পরিবর্তনের শেষ সময় 10ই নভেম্বর, সময় ফুরোচ্ছে। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হলে সবাই নিজ ধর্ম পালনের স্বাধীনতা পাবে বললেন বুলবুল। বিস্তারিত আলোচনা করব। নারী নেতৃত্বের দাবিতে হইচই, সংসদের অর্ধেক আসন আমাদের জন্য চাই, সময় এসেছে নারী নেতৃত্বের। এদিকে অবৈধ আবদার মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না বলেন সালাউদ্দিন আহমেদ। আর রয়েছে, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার একমাত্র উপায় হল অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন বলেন মীর নেওয়াজ আলী। জানা যাচ্ছে, মামুনুল হকের বজ্রবাণী, আমরা ডিজিটাল নয়, ইসলামের বাংলাদেশে চাই, জুলাই সনদই মুক্তির পথ। আলোচনা করব, সংস্কারের নামে আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে বলেন রাশেদ খান। আরও রয়েছে, অদৃশ্য শক্তিকে পরাজিত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করব বলেন মুরাদ। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান পদত্যাগের ঘোষণা দিয়েছেন এবং জানিয়েছেন তিনি আগামী নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি ভোট করব, আমি নমিনেশন চেয়েছি, আমি এখনো অ্যাটর্নি জেনারেল হিসাবে দায়িত্বে আছি, তবে সময় মতো পদত্যাগ করব এবং নির্বাচনে অংশ নেব। তিনি আরও জানান, ঝিনাইদহ 1 আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছেন তিনি। তার এই ঘোষণা রাজনৈতিক অঙ্গনে বড় চাঞ্চল্যের সৃষ্টি করেছে, কারণ দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদ থেকে সরাসরি রাজনীতিতে আসার ঘটনা বিরল। এ সময় তিনি সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের কর্মকাণ্ড এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় নিয়ে তীব্র সমালোচনা করেন। তার অভিযোগ, কোন একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল। তিনি আরো বলেন, রায় ঘোষণার পর সাবেক প্রধান বিচারপতি যে রায় পরিবর্তন করেছিলেন তা দণ্ডবিধির 219 ধারা অনুযায়ী অপরাধ। দেশের গণতন্ত্রের জন্য এটি একটি বিপজ্জনক নজির। অ্যাটর্নি জেনারেল মনে করেন, ভবিষ্যতে অ্যাপিল বিভাগ যে রায় দেবে তা দেশের গণতন্ত্র ও বিচার ব্যবস্থার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পদত্যাগ ও নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা শুধু আইনি অঙ্গনই নয়, রাজনৈতিক ক্ষেত্রেও একটি বড় বার্তা বহন করছে। সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে তার অবস্থান এবং বর্তমান ক্ষমতাসীন দলের প্রতি তার এই পরোক্ষ সমালোচনা অনেকের কাছে বিস্ময় হিসেবেই এসেছে। এখন দেখা যাচ্ছে, আসাদুজ্জামানের এই সিদ্ধান্ত বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। তিনি মনোনয়ন পেলে এবং নির্বাচনে অংশ নিলে বিষয়টি জাতীয় রাজনীতিতে নতুন ভারসাম্য। এদিকে আওয়ামী লীগের কর্মসূচিগুলোতে আইন প্রয়োগকারী সংস্থাগুলো সর্বোচ্চ ও কঠোর প্রয়োগ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব। বুধবার বিকেলে রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। প্রেস সচিব বলেন, আওয়ামী লীগের যে কোনো কর্মসূচিতে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ সবসময় রাজনৈতিক সহনশীলতায় বিশ্বাস করে, তবে সহনশীলতা কখনো দুর্বলতা নয়। দেশের স্থিতিশীলতা নষ্টের কোনো চেষ্টা সহ করা হবে না। প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের উচ্চ পর্যায়ের নির্দেশনা পাঠানো হয়েছে, যাতে দলীয় কর্মসূচিতে কোনো প্রকার নাশকতা, উস্কানি বা সন্ত্রাসী তৎপরতা হলে তা দ্রুত দমন করা হয়। তিনি বলেন, সরকার গণতান্ত্রিক কর্মসূচিকে স্বাগত জানায়, কিন্তু বিশৃঙ্খলা বা সহিংসতা নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে আইন তার নিজস্ব গতিতে চলবে। এটি আওয়ামী লীগের কর্মসূচি হোক বা অন্য কোনো দলের, আইনের প্রয়োগে কোনো ছাড় দেওয়া হবে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বক্তব্যের মাধ্যমে সরকার একদিকে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে,
অন্যদিকে বিরোধী রাজনৈতিক শক্তিকে সতর্ক করছে, যাতে তারা নির্বাচন পূর্ব সময়ে সহিংসতা বা অরাজকতা পথে না যায়। একজন সাবেক সচিব মন্তব্য করেন, এটি মূলত রাজনৈতিক স্থিতিশীলতার বার্তা। তবে আইন প্রয়োগের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখতে পারলেই সেটি হবে সরকারের বড় পরীক্ষা। এদিকে মাঠ পর্যায়ে হঠাৎ এত বড় নড়াচড়া কেন? এই প্রশ্নই প্রথমে ধাক্কা দেয়। নির্বাচন কমিশন এক প্রজ্ঞাপনে জানিয়েছে, দেশের বিভিন্ন জেলার মোট 23 জন নির্বাচন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এই বদলি তালিকা প্রকাশ হতেই নির্বাচন ঘিরে কৌতূহল আরও তীব্র হয়ে উঠেছে। শনিবার জারি করা প্রজ্ঞাপনে দেখা যায়, সিনিয়র জেলা নির্বাচন অফিসের 21 জন নির্বাচন কর্মকর্তা চলে যাচ্ছেন উপজেলা নির্বাচন কর্মকর্তার দায়িত্বে, আর উপজেলা পর্যায়ে 2 জন ফিরছেন জেলা নির্বাচন অফিসে। বদলি কার্যকর করা হয়েছে জনস্বার্থে। এই শব্দটি আবার নতুন প্রশ্ন তৈরি করে, এখনই কেন? হঠাৎ কি এমন কোনো চাপ তৈরি হয়েছে? নির্বাচন অফিসের ভেতরকার সূত্র বলছে, আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনার সঙ্গে এই বদলি সরাসরি যুক্ত। অর্থাৎ মাঠ পর্যায়ে যারা ভোট পরিচালনার মূল দায়িত্বে থাকবেন তাদের পুনর্বিন্যাস চলছে। এখানে দ্বিতীয় স্তরে কৌতূহল জন্মায়, এটি কি অভিজ্ঞতা অনুযায়ী রদবদল নাকি নির্বাচনকে ঘিরে কোনো বিশেষ কৌশল রয়েছে? ইসির ভাষ্যতে যা বলা হয়েছে, উপজেলা পর্যায়ে কাজের চাপ বাড়বে, তাই দ্রুত সক্ষমতা ও জনবল পুনর্বিন্যাস জরুরি। কিন্তু সমালোচকদের যে প্রশ্ন, আগেও শতাধিক কর্মকর্তা বদলি হয়েছে, এত ঘন ঘন পরিবর্তন কি সত্যিই পরিকল্পনার অংশ নাকি ভোটের প্রক্রিয়াকে প্রভাবমুক্ত রাখতে জরুরি শুদ্ধতা অভিযান? প্রজ্ঞাপনে আরো বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কর্মকর্তারা নতুন কর্মস্থলে এই দায়িত্ব পালন করবেন। মাঠ পর্যায়ের অনেকের কাছে এটি আকস্মিক, কারণ বদলি মানে নতুন এলাকা, নতুন ভোটার, নতুন প্রশাসনিক চ্যালেঞ্জ। নির্বাচন বিশ্লেষকদের মতে বদলি এ ঢেউ ইঙ্গিত দিচ্ছে ইসির প্রস্তুতি এখন দ্রুত গতিতেই প্রভাবিত হচ্ছে। ভোটের আগে নির্বাচন ব্যবস্থাপনা ঠিক কতটা বদলাবে, এটাই এখন আসল প্রশ্ন। আগামী দিনগুলো ঠিক করবে এই রদবদল নির্বাচনী মাঠে কি ধরনের নতুন সমীকরণ তৈরি করতে যাচ্ছে। এদিকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্কার ইস্যুতে দূরত্ব ঘোচাতে 9টি রাজনৈতিক দল বসছে আলোচনায়। বুধবার বিকেলে ঢাকার একটি বেসরকারি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বৈঠকে এই প্রাথমিক সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। আলোচনায় অংশ নেয় বাংলাদেশের ন্যাপ, গণফোরাম, নাগরিক ঐক্য, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ লেবার পার্টি, গণসংহতি আন্দোলন, বিকল্প ধারা, গণ অধিকার পরিষদ এবং জাতীয় সমাজতান্ত্রিক দল অর্থাৎ জাসদের একটি অংশ। বৈঠক শেষে গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী সাংবাদিকদের বলেন, আমরা বুঝতে পেরেছি দলগুলোর মধ্যে মতবিরোধের মূল কারণ হলো পারস্পরিক আস্থার অভাব। তাই প্রথম ধাপ হিসাবে আমরা রাজনৈতিক সংস্কার এবং গণতান্ত্রিক আচরণ পুনর্গঠনের বিষয়ে একমত হতে চাই। তিনি আরো বলেন, এটি কোনো জোট নয়, বরং একটি সংলাপের প্ল্যাটফর্ম। এখানে উদ্দেশ্য একটাই, রাষ্ট্র পরিচালনায় জবাবদিহি, নির্বাচন ব্যবস্থার সংস্কার ও প্রশাসনের নিরপেক্ষতা প্রতিষ্ঠা করা। সভায় বেশ কয়েকজন নেতা প্রস্তাব করেন যে আলোচনার পর একটি গণসংলাপ সনদ প্রকাশ করা যেতে পারে, যেখানে সব দলের অভিন্ন দাবিগুলো তুলে ধরা হবে। এই সনদে থাকবে নির্বাচন কমিশনের কাঠামো সংস্কার, রাজনৈতিক দলগুলোর আর্থিক স্বচ্ছতা, সংসদে বিরোধী দলের কার্যকর ভূমিকা নিশ্চিতকরণ এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার অঙ্গীকার। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই উদ্যোগ আসলে দেশে তৃতীয় পক্ষীয় সংলাপ রাজনীতি